এ এক পরিত্যক্ত নগরী, যেখানে আর বসবাস করে না কেউ। সরু রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে কয়েকশো বছরের পুরাতন ভবনগুলো। এ কি এক অদ্ভুত বাস্তবতা! যে শহরে একসময় ছিল ধনী বণিকদের বসবাস, সে শহর আজ যেন শুধুই পুরাতন ইট সুরকির স্তূপ। যে বণিকরা কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে গড়েছিলেন সুড়ঙ্গ অট্টালিকা, গড়েছিলেন স্বাদের বসতি, তারা কি জানতেন একদিন এভাবেই বিলুপ্ত হয়ে যাবে সবকিছু? প্রিয় দর্শক, আপনাদের বলছি ইতিহাসের প্রাচীনতম শহর পানাম নগরীর কথা। বন্ধুরা, চলুন আগে জেনে নিই পানাম নগরীর অন্যান্য ইতিহাস। পানাম নগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। বড়নগর, খাসনগর, পানাম নগর। প্রাচীন সোনারগাঁওয়ের এই তিন নগরের মধ্যে ছিল পানাম সবচেয়ে আকর্ষণীয়। কয়েক দশক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে যা বাংলার বারো ভূঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত। সোনারগাঁওয়ের 10 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরে গড়ে ওঠে। 15 শতকে ঈশা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁওয়ে। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদী পথে বিলেত থেকে আসতো বিলাতি থান কাপড়, দেশ থেকে যেত মসলিন। শীতলক্ষ্যা আর মেঘনার ঘাটে প্রতিদিনই ভিড়ত পাল তোলা নৌকা। প্রায় ওই সময়ই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন উপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে পানাম নগরী। পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য। ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র। পানামে বর্তমানে টিকে থাকা বাড়িগুলোর মধ্যে 52টি বাড়ি উল্লেখযোগ্য। পানাম সড়কের উত্তর পাশে 31টি আর দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। বাড়িগুলোর অধিকাংশই আয়তাকার, উত্তর দক্ষিণে বিস্তৃত, উচ্চতা 1 তলা থেকে 3 তলা বিশিষ্ট। বাড়িগুলোর স্থাপত্যে মোগল, গ্রিক এবং গান্ধারা স্থাপত্য শৈলীর সাথে স্থানীয় কারিগরদের শিল্পকুশলতার অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। প্রতিটি বাড়ি ব্যবহার উপযোগিতায়, কারুকাজ, রঙের ব্যবহার এবং নির্মাণ কৌশলের দিক দিয়ে উদ্ভাবনী কুশলতায় ভরপুর। ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ঢালাই, লোহার তৈরি ব্রাকেট, ভেন্টিলেটর আর জানালার গ্রিল। মেঝেতে রয়েছে লাল, সাদা, কালো মোজাইকের কারুকাজ। প্রায় প্রতিটি বাড়িতেই খিলান ও ছাদের মধ্যবর্তী স্থানে নীল ও সাদা ছাদ দেখা যায়। এছাড়াও বাড়িগুলোতে নকশা ও কাস্ট আয়রনের কাজ নিখুঁত। কাস্ট আয়রনের এই কাজগুলো ইউরোপের কাজের সমতুল্য বলে বিশেষজ্ঞদের অভিমত। এর সাথে আছে সিরামিক টাইলসের রূপায়ণ। প্রতিটি বাড়ি অন্দরবাটি এবং বহির্বাটি 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। বেশিরভাগ বাড়ির চারিদিকে ঘেরা টোপের ভিতর আছে উন্মুক্ত উঠান। পানাম নগরীর পরিকল্পনাও নিখুঁত। নগরীর পানি সরবরাহের জন্য দুপাশে 2টি খাল ও 5টি পুকুর আছে। প্রায় প্রতিটি বাড়িতেই আছে কুয়া বা কূপ। নগরীকে জলবদ্ধতা মুক্ত রাখতে করা হয়েছে খালের দিকে ঢালু। প্রতিটি বাড়ি পরস্পর থেকে সম্মানজনক দূরত্বে রয়েছে। নগরীর যাতায়াতের জন্য রয়েছে একমাত্র রাস্তা, যা এই নগরীর মাঝখান দিয়ে বয়ে গেছে। নগরীর ভিতরে আবাসিক ভবন ছাড়াও আছে মসজিদ, মন্দির, গির্জা, মঠ, গোসলখানা, নাচঘর, পান্থশালা, চিত্রশালা এবং দরবার কক্ষ, গুপ্তপথ এবং পুরনো জাদুঘর। এছাড়া আছে 400 বছরের পুরনো টাকশাল বাড়ি। মধ্যযুগে সোনারগাঁও বাংলার রাজধানী হওয়ার পর থেকে পানাম নগর ব্যাপক উৎকর্ষ লাভ করে, কিন্তু ব্রিটিশরা বাংলার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এখানকার সম্ভ্রান্ত মুসলিমরা ব্রিটিশদের সঙ্গে অসহযোগিতা করায় ব্রিটিশরা এখানকার বাসিন্দাদের প্রভাব প্রতিপত্তি কমানোর উদ্যোগ নেয়। একই সঙ্গে তারা এখানে উচ্চ বর্ণের হিন্দুদের পুনর্বাসন শুরু করে, ফলে এখানে ক্রমে হিন্দু ব্যবসায়ীদের অবস্থান তৈরি হয়। একই সঙ্গে অতীতে বসবাসকারী অনেক ব্যবসায়ী যারা ব্রিটিশদের সঙ্গে সহায়তা করেনি, তারা ক্রমে এই এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। ফলে পানাম নগরের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়, ভেঙে ফেলা হয় অনেক বাড়িঘর। এভাবে পানাম নগরের বিস্তীর্ণ এলাকা ধ্বংস হয়ে যায়।
বর্তমানে পানাম নগরের রাস্তার দুই ধারে যেসব পুরনো ভবন দেখা যায় তা মূলত ব্রিটিশদের সহায়তায় গড়ে ওঠা বিংশ শতাব্দীর হিন্দু উচ্চ বর্ণের ব্যবসায়ীদের তৈরি। ব্রিটিশরা চলে যাওয়ার পর এসব ব্যবসায়ীদের প্রতিপত্তিও হ্রাস পায়, ফলে ভবনগুলো ক্রমে পরিত্যক্ত হতে থাকে। ফলে আস্তে আস্তে তা আশেপাশের লোক দ্বারা দখল হতে থাকে। 2009 সালে স্থানীয় প্রশাসনের উদ্যোগে পানাম নগরীকে সম্পূর্ণভাবে দখলমুক্ত করা হয়।